তারা রাফায়েল নিচ্ছে, আমাদের বর্ডারে এটা প্লেস করছে, রংপুরের 3 দিকে 3 কিলোমিটারের মধ্যে তারা মিলিটারি ক্যাম্প বসাচ্ছে। কিন্তু আমাদের লালমনিরহাট বিমানবন্দরকে যদি আমি কমার্শিয়াল এয়ারপোর্টেও কনভার্ট করতে চাই, সেখানেই সমস্যা। তিস্তা আমার সমাধান তুমি করে দিবা না, আমি আরেকজনকে নিয়ে হেল্প আমার সমাধান করতে চাই, তাকেও আমি করতে দিব না। এই চ্যালেঞ্জটা আমাদেরকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। প্রিয় দর্শক, অর্থনীতি না নিরাপত্তা, নাকি অর্থনৈতিক উন্নয়নের চাকা সচল রাখতেই আধুনিক বিশ্বে নিরাপত্তার ব্যবস্থা সুদৃঢ় করা এক অপরিহার্য শর্ত? আজকের চায়না ফোকাসে আমরা আলোচনা করব বাণিজ্যিক পরিসংখ্যান বা আমলাতান্ত্রিক চুক্তির কথা না। আজ আমরা জানব কিভাবে অর্থনৈতিক রূপকল্প ও কৌশলগত দৃষ্টিভঙ্গি একসঙ্গে কাজ করছে। প্রিয় দর্শক, আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের বিশেষ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। আজকের আলোচনার বিষয় অর্থনৈতিক রূপকল্প ও কৌশলগত দৃষ্টিভঙ্গি। আলোচনার জন্য যারা আছেন স্টুডিওতে পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির BCCI-এর প্রেসিডেন্ট মোহাম্মদ খোরশেদ আলম। আমার সঙ্গে আরও রয়েছেন ভূরাজনীতি এবং সামরিক বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান নাসির। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমেই জনাব খোরশেদ আলম, আমি আপনার কাছে আসতে চাই, কারণ কিছুদিন আগেই একটা যুগান্তকারী ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে যে বন্ধ থাকা আনোয়ারাই চীনা ইকোনমিক জোন আবার প্রজেক্টের কাজ শুরু হয়েছে এবং এটা 18 মাসের একটা কর্মপ্ল্যান ধরে নেওয়া হয়েছে যে এর মধ্যেই এই প্রজেক্ট বাস্তবায়নে একটা অংশ হলেও যাবে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং এইটা হবার ফলে আমাদের বাংলাদেশের অর্থনীতি এবং বিনিয়োগের কী ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন? আমাদের প্রধানমন্ত্রী বলেছেন 18 মাসের ভিতরে একটা কার্যক্রম দেখানোর জন্য। তো এখন আমার দৃষ্টিতে, আমার ব্যবসায়িক দৃষ্টিতে আমি যে জমির অবস্থা দেখেছি বা অবকাঠামো দেখেছি, তাতে এখন যদি আপনি হয়তো 2-4টা বিল্ডিং করে হয়তো শুরু করতে পারবেন। কিন্তু এখন আসল সমস্যাটা যে জ্বালানির বর্তমান যে সমস্যা চলছে বাংলাদেশে, এতে কি এই পরিবর্তন যে হয়ে যাবে তখন হয়তো প্রধানমন্ত্রী জানতেন না। উনি হয়তো বলেছেন যে 18 মাসে হবে, কিন্তু পরিস্থিতি কিন্তু এখন অন্যরকম হয়ে গেল। হঠাৎ আপনি দেখেন যে এই অবস্থা, গ্যাস এবং বিদ্যুতের জন্য আমাদের বহু মিল বন্ধ হয়ে গেছে, কিছু কিছু মিল চলতেছে নিবি করে। তো এইভাবে যদি হয় এটা 18 মাসে হবে বলে আমি মনে করি যে এটা অসম্ভব হবে। কারণ হয়েছে যে আসল জিনিসটা কি আপনার বিদ্যুৎ, গ্যাস, এবং আপনি জানেন যে ওইখান থেকে 12 কিলোমিটার দূর থেকে আপনাকে গ্যাস আনতে হবে। তো এখন গ্যাস যদি না আসে, বিদ্যুৎ যদি না আসে, অবকাঠামো আপনি উন্নয়ন করবেন কিভাবে? এখন ওইখানে যে কোনো কাজের জন্য, এখন ধরেন এটার জন্য আমি একটু মনে হয় যে এটা বিলম্ব হবে। কারণ হয়েছে যে এই পরিস্থিতিতে এটা 18 মাসে চালু করা সম্ভব হবে না। হবে হয়তো 2-4টা প্রজেক্ট হতে পারে, কিন্তু যেভাবে আপনি একটা প্ল্যানিং করে করবেন, যেটাকে অর্থনৈতিক অঞ্চলটাকে একটা লাভজনক প্রতিষ্ঠান করতে হলে এটা এই পরিকল্পনার সঙ্গে হবে না। দ্বিতীয়ত হলে আপনি জানতে চেয়েছেন যে এতে আমাদের দেশের উন্নয়নের কি হবে। দেখেন এখন এখানে যে আপনি চুক্তি করেছেন, এই চুক্তির ভিতরে এখন কি কি জিনিসগুলো আছে সেগুলো কিন্তু পাবলিককে সবসময় জানানো হয় না, আমরা কিন্তু জানি না। তবে আমার দৃষ্টিতে এখানে যদি আপনাকে চিন্তা করতে হবে কোন জিনিসটা আমাদের বাংলাদেশের জন্য দরকার। এখন আমি যদি যেই জিনিসটা আমাদের বাংলাদেশে হচ্ছে, একই জিনিস যদি আমি তৈরি করে বাংলাদেশে মার্কেটিং করি, তাহলে তো আমার যে এক্সিস্টিং মিল যেগুলো আছে এগুলো টিকবে না। এখন তাদের সঙ্গে চুক্তিতে কি আছে যে এখানে যা তৈরি হবে এটা কি তার এক্সপোর্ট করবে বিদেশে? যদি এক্সপোর্ট করার জন্য বলে থাকে যে কোনো আইটেম, এখানে আমাদের কোনো বাধা নেই। যে কোনো আইটেমের এখানে তারা ইন্ডাস্ট্রি করে এখান থেকে যদি এক্সপোর্ট করে, চীন দেশে করুক, বিদেশে যে কোনো দেশে করুক, এটা বাংলাদেশের জন্য একটা স্ট্রংলি একটা ইকোনমি অর্থনীতি হবে। আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে আমাদের এখানে যারা এই পলিসি মেকিং করেন তাদের এই জিনিসগুলোর উপরে, কতগুলো জিনিসের উপর অভিজ্ঞতা কম। ওনারা মনে করেন যে বিদেশিরা আসলেই আমার বোধহয় দেশ উন্নয়ন হয়ে গেল। আমাকে দিতে হবে প্রথম সেফগার্ড দিতে হবে আমাদের এক্সিস্টিং মিলগুলা, যেই মিলগুলো থেকে হাজার হাজার শত শত কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে ইন্ডাস্ট্রিগুলো করা হয়েছে। যদি আপনি এই ইন্ডাস্ট্রিগুলো যদি আপনি সচল রাখতে না পারেন, তাহলে তো আপনার ব্যাংকের টাকা ফেরত আসবে না, অর্থনীতি চাঙ্গা হবে না। অর্থনীতি চাঙ্গা মানে কি? আপনাকে ঘুরতে হবে, টাকাটা যাবে, ঘুরে আসবে।
এখন যদি ব্লক হয়ে যায় তাহলে তো হবে না। তো এগুলোর ব্যাপারে চিন্তা করে পলিসি কি হয়েছে সেই পলিসিটা আমার জানা নেই, তবে আমি দেখেছি একটা জিনিস ওনাকে ওখানে বলা হয়েছে চীন দেশে যারা আসতেছেন তারা ওইখানে স্কুল করবেন, ট্রেনিং সেন্টার করবেন। আপনি জানেন যে আমাদের বাংলাদেশে এখন বর্তমানে যে স্কিল লেবার যে ক্যাটাগরির, এই ক্যাটাগরির স্কিল লেবার দিয়ে কিন্তু আপনার চীন এখানে ইন্ডাস্ট্রিতে নিয়োগ দিবে না। আচ্ছা, কারণ হচ্ছে ওদের যে টেকনোলজি, ওদের যে স্কিলড, আমাদের কিন্তু অনেক ব্যবধান, এবং সেটাও তাদের ট্রেনিং করাইতে হবে। তো আমার মনে হয় যে সবার আগে ওই এলাকায় ওই ধরনের পলিটেকনিক্যাল স্কুল করে আগে ট্রেনিং করে তারপরে যদি তারা ফ্যাক্টরিগুলো চালু করে, এটার জন্য একটু পরিকল্পনা করতে হবে। আপনার সময়টা একটু বেশি লাগবে, আপনি 18 মাসে পারবেন না, কেন একটা পরিকল্পনা করতে হলে। তবে ওদের ওই জিনিসটা ভিতরে আছে যে তারা ওইখানে ট্রেনিং সেন্টার করবে, ভালো কথা। এটা যদি হয় আমার মনে হয় তাহলে তাড়াতাড়ি আগাবে, এবং চীন দেশের যেসব ইন্ডাস্ট্রিগুলো করবে সেগুলোর জন্য তাদের চীন থেকে কোনো লোক আনতে হবে না। বাংলাদেশে যে আমাদের যে নেক্সট জেনারেশন যেগুলো আছে, যারা আছে, এদের স্কিল বানাইয়ে ট্রেনিং করে দিলে আমার মনে হয় অর্থনীতি উন্নতি হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ থেকে 1-2 মাস আগেও ওইখানে একটা পরিবেশ বান্ধব জ্বালানি এবং বিকল্প জ্বালানি সোর্সের কথা বলেছেন। তো এই বিষয়টার দিকে যদি নজর দেওয়া যায় হয়তো বা এই সমস্যার কিছুটা হলেও লাঘব সম্ভব। বিকল্প কি? বিকল্প 4টা জিনিস। আপনার গ্যাসের পরিবর্তে যদি আপনি গ্যাস দিতেই হবে, গ্যাসের বিকল্প নাই। কারণ হয়েছে ওইখানে যে বয়লার আসে, এই বয়লারের বিকল্প করতে গেলে আপনার কয়লা করতে হবে। আচ্ছা, কয়লা আপনাকে আমদানি করতে হবে। আমাদের দেশে কিন্তু আপনি জানেন আমাদের কিন্তু কয়লা মজুদ আছে, এবং আমাদের যে কয়লা মজুদ আছে আমরা কিন্তু কয়লা উঠাচ্ছি না। এই যে আমাদের একটা এখানে কিন্তু জ্বালানির কিন্তু এটা একটা জিনিস, যেটা আমার গ্যাসের যেমন আছে, গ্যাসের সঙ্গে কয়লাও একটা আছে, বয়লার চলতে পারে, কিন্তু আমি উঠাচ্ছি না। কেন উঠাচ্ছি না? এখানে আমার কাছে যে তথ্য আছে, চীনের যারা আমার কাছে আসছে, চীন দেশের বন্ধুরা, তারা বলেছে যারা এই কয়লা উত্তোলনের ব্যাপারে যারা কাজ করে, তারা বলছে তোমার এখানে এই কয়লা উত্তোলন করা সম্ভব। আমি তখন বলেছি, আমি কোনো লোককে জিজ্ঞেস করেছি আমাদের বাংলাদেশের যারা আমাদের ধরেন আমলাই বলি বা যাই বলি, ওনাদের কাছে জিজ্ঞেস করা হলে ওনারা বলে যে না, এই কয়লা উঠানো যাবে না, এই কয়লা অনেক নিচে, এত নিচে যে মনে করেন 175 বা 180 বা 1080 ফুট নিচে, এটা সম্ভব না। আর ওনারা বলতেছে যে আমরা জানি যে না, অত নিচে না। তো এখন আমি তো নেগেটিভ দেখতেছি আমাদের লোককে। এখন যে উঠাবে সে বলছে যে এটা উত্তোলন করা যাবে। আমি যদি উত্তোলন করি, আমি মাটির নিচে রেখে দিয়েছি, আমার দেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গু হয়ে যাচ্ছে, আমি এটা ইউটিলাইজ করতে পারি। আমি কিন্তু কয়লা ইম্পোর্ট করতেছি, আপনি জানেন কিনা? বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ কিন্তু অনেক কয়লা ইম্পোর্ট করে। তো এখন আমি কয়লা উঠাচ্ছি না, বলছি কি আমাদের লোক বলতেছে আমরা এটা আগে রিসার্চ করে দেখেছি, এটা অনেক নিচে, এটা সম্ভব না। চীন দেশের লোক বলে এই তথ্যটা ভুল। আচ্ছা, আমাদের না দেওয়ার জন্য, আমরা কাজ করতে না পারার জন্য তোমার এটা কে রিসার্চ করছে? আমাকে তো আমরা রিসার্চ করে বলি, তোমাকে কে বলে গেছে যে এখান থেকে উঠানো যাবে না? তুমি তার কথায় বসে আসো, আমাকে একটা সুযোগ দাও, আমি দেখি যে এটা আসলে যাবে কিনা, তখন আমি বলি। তো আমাদের হচ্ছে কি, আমাদের আগ্রহ থাকতে হবে, যেটা আপনি বললেন। তাহলে এখন কয়লা আর আমাদের একটা সুযোগ আছে। আচ্ছা, কয়লা এখন ইম্পোর্ট করে আপনি করতে পারবেন, আমার নিজস্বটা উঠাচ্ছি না। দ্বিতীয়ত হইলো যে আমাদের যে গ্যাসের বর্তমানে যে কূপগুলো আছে, এগুলাকে কোনো নতুনত্ব আধুনিকভাবে এগুলাকে মেনটেনেন্স করে এটাও কিন্তু আপনি 20-25% বাড়াইতে পারেন। হ্যাঁ, এটা সম্ভব। কিন্তু এগুলো যদি আমাকে করার জন্য বলা হয় যে ঠিক আছে এগুলো করেন, এখন যারা করবে ধরেন এগুলার জন্য যেসব লোক ছিল বা আছে, তাদেরকে আপনি দায়িত্ব দিবেন কিনা এটার উপরে নির্ভর করবে। এখন যদি বসে থাকলে তো হবে না, আপনাকে আগ্রহ দেখাইতে হবে, কিন্তু আমাদের আগ্রহটা কম। আচ্ছা, দ্বিতীয়ত হইল যে ওইখানে আপনি উইন্ড পাওয়ার করতে পারেন। উইন্ড পাওয়ার, হ্যাঁ, সোলার প্ল্যান্ট আছে, উইন্ড পাওয়ারটা বেশি, যেটা ওটা ওই পারে হতে পারে। আমি জায়গাটা দেখেছি, কিছু উইন্ড পাওয়ার হবে, কিন্তু তাতে এটা রিকভারি হবে না। দ্বিতীয়ত হইল সোলার, যেটা আপনি বলছেন, আপনি জানেন আমাদের বাংলাদেশের যে ওয়েদার, এই ওয়েদারে কিন্তু আপনি 4 ঘন্টার বেশি সোলার পাওয়া যায় না। আর এখন বৃষ্টির দিন তো পাওয়াই যায় না, পাওয়া যাবে না। হ্যাঁ, তবে এখন ইন্ডাস্ট্রিয়াল একটা আপনার ইউপিএস টাইপের ব্যাটারি আছে, যেটা আমি নিয়ে আসছি আমার মিলের জন্য। এগুলা তারা ইনভেস্ট করতে পারবে। চায়না নিজস্ব কিছু টেকনোলজিতে তারা 25% থেকে 30% নিজস্ব তত্ত্বাবধানে করতে পারবে। আচ্ছা, এখন আমাদের এই আমলাতান্ত্রিক জটিলতা ভেঙে একদম কার্যকরী পদক্ষেপ এবং পরিকল্পনার দিকে এগোতে হবে, তাহলে হয়তো একটা বাস্তবিক অর্থে আমরা এই কর্ম পরিকল্পনা বা অ্যাকশন প্ল্যানের একটা সম্ভাবনা দেখতে পাবো। কিন্তু এটা মনিটরিং করবে কে? এখন আপনি বলতেছেন, আমি বলতেছি আমলাতান্ত্রিক, এখন আপনি তো বলবেন না আমি যেটা বলছি এটা রাইট, এটার মধ্যেখানে কে আসবে?
এই জিনিসটাকে আমরা যদি বলি হিটটা, এটা ছুটাবে কে? জনাব খুরশেদ আলম, আমরা আলোচনায় ছিলাম, আবারও আসবো আপনার কাছে। এই মুহূর্তে নিব একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চায়না ফোকাস। আমরা আলোচনা করছিলাম সমসাময়িক বিষয়গুলো নিয়ে। আবারও ফিরবো আলোচনায়, সঙ্গেই থাকবেন একটা বিরতির পর। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজ কথা বলছিলাম অত্যন্ত সমসাময়িক অর্থনৈতিক রূপকল্প এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি নিয়ে। চলে যাচ্ছি জনাব নাসের, আমি আপনার কাছে আসতে চাই যে আমরা কথা বলছিলাম যে চীনা অর্থনৈতিক জোন নিয়ে এবং করিডোরের একটা সম্ভাবনা দেখা গেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের মধ্যে একটা বাণিজ্য পথ বা করিডোরের জোর সম্ভাবনার কথা উঠে এসেছে। এটা হয়ে গেলে হয়তোবা চীনা ইকোনমিক জোন থেকে প্রোডাকশন সহজেই টানেল হয়ে, করিডোর হয়ে চায়নায় চলে যেতে পারবে, যেগুলো তাদের লোকাল মার্কেট বা তারা সেটাকে বিদেশে এক্সপোর্ট করতে পারবে। আমার প্রশ্ন হলো, এই করিডোর হলে অবশ্যই একটা বাণিজ্যিক সম্ভাবনার জায়গা তৈরি হবে, এবং আপনি যেহেতু একজন নিরাপত্তা বিশ্লেষক, আপনি নিরাপত্তা ঝুঁকি সব কিছুতেই একটা পজিটিভ নেগেটিভ আছে, এখানেও হয়তো কিছু ঝুঁকি আছে। সেই ঝুঁকিকে কিভাবে মোকাবেলা করা যায়, সেটা হচ্ছে আমার প্রশ্ন। প্রথম হচ্ছে যে করিডোর সম্ভাবনাটা এই মুহূর্তে মায়ানমারের ভিতরের যে নিরাপত্তা সিচুয়েশন, তাদের আভ্যন্তরীণ যে প্রবলেমটা আছে, এটার কারণে আপনি বলতে পারেন এই রোড এবং রেলওয়ে নেটওয়ার্কটা খুব শীঘ্রই সম্ভব না। আচ্ছা, কারণ হচ্ছে তাদের যে এলাকাটা ক্রস করবে ওই এলাকাটা পুরোপুরি মায়ানমার সরকারের নিয়ন্ত্রণাধীন না। তো সুতরাং এইটা যদি বানাতে হয় তাহলে চীন যদি এটার দায়িত্ব নেয়, একমাত্র চীনের পক্ষে সম্ভব। তাহলে ওই যে স্টেটগুলো ইয়ে করবে, ম্যান্ডালে পর্যন্ত তাদের রাস্তা আছে, হাইওয়ে কুনমিং থেকে, এবং ম্যান্ডালের থেকে যদি আমাদের গুন্দুম, যেটা বাংলাদেশের পোর্ট ইয়ে হবে, এক্সিট হবে, সেই পয়েন্ট পর্যন্ত যদি আসতে হয়, তাহলে চীন সরকারকে ওই আরাকান এখন যে যারা নিয়ন্ত্রণে আছে ওদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে। এটার মধ্যে সব থেকে বড় রিস্ক যেটা হবে যে এই রুটের নিরাপত্তার জন্যে ওই যারা এখন কন্ট্রোলে আছে ওই এলাকার প্লাস চীনের উপর আমাদেরকে নির্ভরশীল হয়ে যেতে হবে। এই প্রশ্ন হচ্ছে যে এই রুটে কে ইনভেস্ট করবে? বাংলাদেশের পক্ষে সম্ভব না, মায়ানমারের পক্ষে সম্ভব না, চীনকে ইনভেস্ট করতে হবে। আমাদের ইনভেস্টমেন্ট, আমরা বলি যে আমরা ইনভেস্টমেন্টের ট্র্যাপে পড়ে যাচ্ছি, চীনের ঋণের ফাঁদে। ফাঁদ তো থাকবে, আমি ওটার মধ্যে পা দিব কিনা সেটা আমার চয়েস। আচ্ছা, আমরা যেরকম পদ্মা ব্রিজের উপরে রেলওয়ে নেটওয়ার্কটা নিয়েছি, এটা ফাইন্যান্সিয়ালে কতটা ভায়াবল এটা নিয়ে আমার মনে খুশিদ ভাই ভালো বলতে পারবেন। রোড নেটওয়ার্ক ইজ ফাইন, অ্যান্ড রেলওয়ে নেটওয়ার্ক একটা হয়েছে, এটা যদি আমরা একবারে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ ধরি তাহলে ঠিক আছে, বাট সেটাটা কতটা বাস্তব সেটা নিয়ে প্রশ্ন। তা আমাদের যখনই করিডোর যখন বলবো তখন এইটাই এই মুহূর্তে ফিজিবল না, বাট ফিজিবল কোনটা? আমরা যদি চিটাগং পোর্ট বা কক্সবাজারকে যদি আমরা সি পোর্টে ডেভেলপ করে ওখান থেকে মায়ানমারের সিটওয়ে পোর্ট ইজ অলসো নট সেফ, আরাকানিদের কন্ট্রোলে। আর একটা আছে আপনার ওইটার থেকে একটু সাউথে সান্দোওয়ে মনে হয়, সান্দোওয়ে, ওইটার থেকে লিঙ্ক করা যায়। চিটাগং থেকে 24 আওয়ার্স একটা জাহাজে ওইখানে পৌঁছাতে পারবে। ওখান থেকে বাই রোড ট্রাভেলিং টাইম টু কুনমিং হচ্ছে আপনার 24 আওয়ার্স, আপনি ট্রানজিট প্লাস ধরবেন যেটা। এখানে আনফর্চুনেটলি যে চ্যালেঞ্জটা রয়ে গেছে, আমি 7 সালে প্রথম এটা যখন পোর্ট কাস্টমসের রিফর্মের কাজ করছিলাম তখন আমি দেখলাম যে বাংলাদেশের ফুড শর্টেজ আছে, ডাল, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু শর্ট, কিন্তু সেটা আসে মায়ানমারের চাল, মায়ানমারের ডাল, কিন্তু আসে এটা ইন্ডিয়ান পোর্ট থেকে, আমরা ভারত থেকে এটা ইম্পোর্ট করি। কারণ হচ্ছে যে মায়ানমারের সাথে আমাদের কোনো নো ট্রানজিট চুক্তি নাই, আমাদের কোনো কার্গো শিপ মায়ানমারে যেতে পারে না। তা আপনাকে মায়ানমার থেকে ইন্ডিয়ান ইম্পোর্টাররা ওরা তাদের কার্গো প্রোডাক্ট ইম্পোর্ট করে, আমরা ইন্ডিয়ার থেকে এটাকে আবার ইন্ডিয়ান কার্গো হিসেবে রিপোর্ট করি। এটা কিন্তু আমি 7 থেকে দেখে আসছিলাম, আনফর্চুনেটলি এখনও এটা কার্যকর রয়েছে এইভাবেই। মায়ানমার সরকার থেকেই একটা প্রপোজাল 13 সালে দেওয়া আছে হাসিনা গভর্নমেন্টকে, যে তারা ওই নো ট্রানজিট চুক্তি করতে চায়। কমপ্লিট পেপারস দেওয়ার পরেও কিন্তু আজ পর্যন্ত সেটা ঝুলে আছে। মায়ানমারের কাছে কিন্তু গ্যাস আছে, আমরা একটা পাইপলাইন, সি বেসড পাইপলাইন যদি আন্ডার ওয়াটার পাইপলাইন যদি বসানো হয়, সেটা খুব কম এফোর্টে কিন্তু একটা পার্মানেন্ট সোর্স অফ গ্যাস চলে আসতে পারে।
গ্যাসটা কার এলাকাতে, মায়ানমারের এলাকা না বাংলাদেশের এলাকা, এটা নিয়ে আমরা দ্বন্দ্বে বলি যে আমরা মায়ানমারের গ্যাস নিব না। মায়ানমার গ্যাস বিক্রি করতে চায়, আমাদের গ্যাস প্রয়োজন। এই মুহূর্তে ব্যাপক ঘাটতি, মানে দেশ একটা ক্রাইসিসের মধ্যে চলে যাচ্ছে। আমাকে এখন ওই অ্যাগ্রেসিভ ডিসিশনটা নিতে হবে যে আমি মায়ানমার থেকে গ্যাস নিব, এটার জন্য যা এফোর্ট লাগে, যে আমাকে ঋণ দিবে এই লাইনটা লে আউট করতে, তার সাথে আমি ডিল করব। আমার অবাক লাগে যে সরকার একটা দল চালাচ্ছে, কিন্তু সরকারের ভাইটাল অর্গানগুলো এখনো আগের সরকারের কন্ট্রোলে রয়ে গেছে। আমি ডিজেল কার থেকে নিব, কার থেকে নিব না, আমি যে প্রডিউসিং কান্ট্রি থেকে নিব, যে নিজে ইম্পোর্ট করে চলে তার থেকে আমি কেন নিব? আমি যে কয়লা ইম্পোর্ট করে তার জাহাজ ভাড়া, টার্মিনাল চার্জ, রেলওয়ে ভাড়া দিতে হয়, তার থেকে আমি কেন ইলেকট্রিসিটি নিব? একটা দেশকে ফাংশন করতে গেলে এটা তো একটা গুরুতর বিষয়, ইম্পর্টেন্ট, যেটা আপনি বলতেছেন নিরাপত্তা বিষয়। আমি আমার নিরাপত্তার বিষয়গুলো কিন্তু আমি অন্যের হাতে ছেড়ে দিয়েছি, এবং এটা ডেলিবারেটলি ফ্রম বিজনেস পয়েন্ট অফ ভিউ। আর একটা হচ্ছে যে আমাকে ক্ষমতায় রাখো, তুমি যা চাবা সব পাবা এবং সারা জীবন মনে রাখবা। এই পরিস্থিতির কারণে কিন্তু আজকে আমরা ক্রাইসিসের মধ্যে চলে যাচ্ছি। আপনি যেটা বলতেছেন যে আমাকে সিকিউরিটি এবং চ্যালেঞ্জ বলতেছি, বাংলাদেশ বে অফ বেঙ্গলের এই আপার ইয়েতে থাকার কারণে এই মুহূর্তে কিন্তু এটা একটা আন্তর্জাতিক একটা স্ট্র্যাটেজিক অ্যাট্রাকটিভ পয়েন্টের মধ্যে চলে আসছে। এটার মধ্যে দুইটা বৃহৎ শক্তি চলে আসছে, চীন এবং আমেরিকা। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের প্রতিবেশী তো আমাদের তিন দিক থেকে ঘিরে রয়েছে, এবং তার সাথে এই পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তান এবং তুরস্ক চলে আসছে সিকিউরিটি এনভায়রনমেন্টে। আমি মনে করি আমাদের নিরাপত্তা বা সার্বভৌমত্ব নিয়ন্ত্রণে রাখার জন্য যে পরিস্থিতি দরকার, গত 16-17 বছরে সেটা যথেষ্ট দুর্বল হয়ে গেছে। তো আমাদের জন্য সবথেকে বড় শিক্ষা যেটা, আমরা যদি এই ভারতকে সাথে রেখে, আমাদের প্রতিবেশী আমেরিকা, চীন ইচ্ছা করলে চলে যেতে পারবে, তাদের ইন্টারেস্ট চলে গেলে তারা চলে যাবে, কিন্তু ভারত থেকে যাবে। তো সেই বিষয়টাকে খেয়াল রেখে আমাদের এই সিচুয়েশনটাকে রিভাইজ করতে হবে যে ভারতকে আমরা অ্যানয় করব না, মিউচুয়ালি রেসপেক্টফুল একটা রিলেশন মেনটেন আমাদের করতে হবে, উইন উইন সিচুয়েশন থাকতে হবে। এবং সেটার মধ্যে যখন চীন এবং আমেরিকা আসবে, তখন তাদের সাথেও আমাদেরকে খুব ট্যাক্টফুলি এবং ম্যাচিওরড হ্যান্ডলিং করতে হবে। আমি আসবো আপনার কাছে এই মুহূর্তে, আবারও আমি যাচ্ছি একটু খোরশেদ ভাইয়ের কাছে। খোরশেদ ভাই, চীনের কুয়াংচোতে বাংলাদেশের জন্য একটা ইকোনমিক জোন, অর্থাৎ ইকোনমিক জোন বললে ঠিক হবে, বাংলাদেশ প্যাভিলিয়ন নামে একটা বাংলাদেশি পণ্যের একটা বাজার, মেড ইন বাংলাদেশ নামের একটা প্যাভিলিয়ন তৈরি হচ্ছে এবং এটা পার্মানেন্টলি থাকবে। এবং এইটা হলে বাংলাদেশের ব্যবসায়ীদের চীনের বাজারে কাজ করার জন্য একটা অবাধ সুযোগ তৈরি হবে। অ্যাজ এ ব্যবসায়ী বা একজন ব্যবসায়ী হিসেবে এই সুযোগটাকে আপনারা কিভাবে কাজে লাগাতে চান, এবং এটার একটা গুরুত্ব তো এবং সম্ভাবনাময় জায়গাটা রয়েছে, এবং এটার প্রপার ইউটিলাইজ কিভাবে সম্ভব? এর আগে কি আমি একটা ওনার কাছে প্রশ্নের উত্তর নিতে পারি? জি অবশ্যই। আচ্ছা, উনি একটা কথা বলেছেন, অবশ্য আমরা আজকে ওনার কাছে প্রথমে শুনলাম যে বার্মা থেকে বা মায়ানমার থেকে আমরা গ্যাস আনতে পারি লাইন দিতে। কথাটা তো মানে খুবই একটা মানে আশাব্যঞ্জক যে আমাদের কাছেই আমরা এলএনজির পিছনে দৌড়াচ্ছি, এটা যদি আমরা ওদের আনতে পারি। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি বললেন যে ওইখানে যে কি আরাকান আর্মিদের জন্য ওইখান থেকে ট্রেন লাইন বা স্থলপথে আসা অসম্ভব, তো আরাকানদেরকে কি ম্যানেজ করে এই পাইপলাইনটা আনা সম্ভব কিনা? লাইন আসবে আপনার আন্ডার ওয়াটার, সি ওয়াটার, সেখানে আরাকান বাহিনীর ওই সমুদ্রের মধ্যে কোনো নিয়ন্ত্রণ নাই। ওরা অ্যাবসলিউটলি আরাকান ল্যান্ডের উপরে তাদের যে পাইপটা যেখান থেকে আসবে সেটা ওই ল্যান্ডের না, সমুদ্রের ভিতর দিয়ে। এই বিপদের সময় আমরা সিএনজি এলএনজি কেনার জন্য বিভিন্ন দেশের কাছ থেকে কন্ট্যাক্ট করতেছি হাই রেটে, তো আমার ঘরের পাশে বসা কেন ডাকি না? মূল বিষয় হচ্ছে এখানে আমি যেটা মনে করি, ট্রেডিং এর একটা বেনিফিট শেয়ারিং এর ব্যাপার আছে। আমরা বসে আছি, আপনি যেটা কথা বললেন আপনার সাথে তাই আমি একমত পোষণ করতে পারি যে এখানে মানে কিছু ব্যক্তিগত লাভের আশায় এলএনজি ইম্পোর্ট করা হচ্ছে, আর আমাদের এখানে এই সুযোগ থাকাকালীন অবস্থায় আমরা নিয়ে বসে আছি। আমি আশা করি যে প্রধানমন্ত্রী এই বিষয়টা নিজে দেখবেন। আপনি কি প্রশ্ন করেছেন? আমি প্রশ্ন করেছিলাম যে হ্যাঁ, গুয়াংজুতে একটা সরকারিভাবে একটা জায়গাকে বরাদ্দ করে দেওয়া হয়েছে, এটা পার্মানেন্ট।
এটার সম্বন্ধে আমার জানা নেই, যদি ওখানে দিয়ে থাকে। প্যাভিলিয়ন তো হয় সাধারণত কোনো এক্সিবিশন হলে, আমি বলি এক্সিবিশন যখন হয়, যেমন গত কুমনিং আমরা গিয়েছিলাম, সেখানে বাংলাদেশের জন্য একটা প্যাভিলিয়ন দেওয়া হয়েছিল থিম কান্ট্রি হিসাবে। সেটা একটা জিনিস, এটা কিন্তু কয়েকদিনের জন্য দেওয়া হয়, কিন্তু এটা আর এটা পার্মানেন্ট যদি দিয়ে থাকে, এটা সম্বন্ধে আমি এখনো জানি না, আপনার কাছে প্রথম শুনলাম, তো আমরা খোঁজ নিয়ে দেখব এটা কি চীন সরকার দিচ্ছে আমাদেরকে। জি, চীন সরকার দিচ্ছে, এবং এটা নিয়ে কাজ করছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার। এই ধরনের এগ্রিমেন্ট হয়েছে বলে আমাদের জানা নাই যে সরকার থেকে দিয়েছে। আচ্ছা, আপনি বলছেন সরকার থেকে দিয়েছে, তাই তো? ফ্রি অফ কস্টে একটা স্পেস দিয়েছে নাকি? জি, আচ্ছা, ঠিক আছে। এটা ঠিক আছে, তাহলে যদি হয়ে থাকে এটা অবশ্যই ভালো, তাহলে আমরা যাব সবার আগে, এটাই ঝাঁপায় পড়বো, আমাদের পণ্য নিয়ে আমরা যাব এখানে, আমরা তো চাচ্ছি যে ওটা করতে। এটা হোক। জি, খোরশেদ আলম, আমি তাহলে এই মুহূর্তে একটু জনাব নাসেরের কাছে আসতে চাই, যে করিডোর নিয়ে কথা বলছিলাম, এবং বাংলাদেশ দীর্ঘদিন চীনের সঙ্গে এক ধরনের শক্তিশালী প্রতিরক্ষা এবং কৌশলগত সম্পর্কের মধ্যে রয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম বা প্রশিক্ষণ বা এইসব ক্ষেত্রে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে কতটুকু তাৎপর্যপূর্ণ আর করতে পারি বলে আপনি মনে করেন? বর্তমান প্রেক্ষিতে চীনের সাথে সম্পর্কটা জোরদার হওয়া উচিত, কিন্তু সেই সাথে সম্পূর্ণ চীনের উপর নির্ভরশীল না হয়ে আমাদের অন্য অন্য সেক্টর এখন যেরকম আছে, টার্কি বা ওয়েস্টার্ন কোনো রিসোর্সও আমাদেরকে এক্সপ্লয়েট করতে হবে, যাতে একক কোনো দেশের উপর আমরা নির্ভরশীল না হই। সেকেন্ড হচ্ছে যে যখনই আমরা চীন থেকে কিছু নিতে যাব, আমার প্রতিবেশী এটাতে বাগড়া দিবে। মানে তারা রাফায়েল নিচ্ছে, আমাদের বর্ডারে এটা প্লেস করছে, আমাদের রংপুরের 3 দিকে তারা 3 কিলোমিটারের মধ্যে তারা মিলিটারি ক্যাম্প বসাচ্ছে। এটার ব্যাপারে বাংলাদেশের কোনো বক্তব্য রাখার সুযোগ নাই, কিন্তু আমাদের লালমনিরহাট বিমানবন্দরকে যদি আমি কমার্শিয়াল এয়ারপোর্টেও কনভার্ট করতে চাই, সেখানেই সমস্যা। তিস্তা আমার সমাধান তুমি করে দিবা না, আমি আরেকজনকে নিয়ে আমার সমাধান করতে চাই, তাকেও আমি করতে দিব না। এই চ্যালেঞ্জটা আমাদেরকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। আমি মনে করি যে এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সফর নিয়ে যদি উনি কঠোর অবস্থান নিয়ে থাকেন, আমি মনে করি জনগণ ওনার সাথে থাকবেন, এবং পাবলিকের সমস্যা ওরিয়েন্টেড সলিউশন আমাদের চিন্তা করতে হবে। আমি যদি শুধু কোন একটা গোষ্ঠীর কথা চিন্তা করি যে সে কোনটাতে লাভবান হবে, তাহলে কিন্তু এই সমস্যা থেকে যাবে। জি, জনাব নাসের, আমরা আলোচনায় ছিলাম, আমরা আসবো আবার আলোচনায়। এই মুহূর্তে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চায়না ফোকাস অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজ কথা বলছিলাম অত্যন্ত সমসাময়িক অর্থনৈতিক রূপকল্প এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি নিয়ে। চলে যাচ্ছি জনাব খোরশেদ আলম আপনার কাছে। সম্প্রতি চীনের চেচিয়াং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিসিআইয়ের সঙ্গে একটা চুক্তি হয়েছে, এবং বাংলাদেশের গার্মেন্টস খাত, টেক্সটাইল খাতকে এক ধরনের সমঝোতার আওতায় আনা হচ্ছে। এর ফলে আসলে বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে? শুধু বাংলাদেশ না, চীন বাংলাদেশ উভয় পক্ষেই আসলে কিভাবে বেনিফিটেড হতে পারে? ধন্যবাদ আপনাকে। জিজিয়াং যে আপনার ওদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আছে, সেখান থেকে 14 জনের একটা প্রতিনিধি দল আমাদের বিসিসিতে আসছেন। এটা আসার আগে ওনাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। আমরা তো সবসময় চাচ্ছি যে আমাদের বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নতি করতে হলে ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি লাগবে, আমাদের ম্যান পাওয়ারের উপরে টেকনোলজি ট্রান্সফার করতে হবে, তাদের কাছে অনেক রকমের সহযোগিতা আমাদের দরকার। এই ব্যাপারে তাদের কথা বলার পরে তারা আসছেন। গতকাল গত পরশুদিন আমাদের এখানে মিটিং হয়েছে, তাদের সঙ্গে আমরা ডিনার করেছি। তারপরে আমি আমার ব্যক্তিগতভাবে আমি আবার নিটারের সঙ্গে জড়িত, আপনি জানেন ন্যাশনাল টেক্সটাইল ইনস্টিটিউট অফ রিসার্চ যেটা আছে, ওদের সঙ্গে একটা এমইউ আমি করে দিয়েছি, যাতে ওদের টিচাররা এখানে আসবে, আমাদেরকে ট্রেনিং দিবে, আমাদের লোক এখানে যাবে ট্রেনিং করবে। তবে আমি চাচ্ছি যে যেহেতু এই ইউনিভার্সিটিটা খুবই বড় এবং তাদের অনেকগুলো সেকশন আছে, আমাদের টেক্সটাইল খাতের জন্য এবং কৃষির জন্য পর্যন্ত এবং ইলেকট্রনিক্সের উপরে যেসব তথ্য আমাদের, এটা যদি আমরা ওদের সঙ্গে আদান প্রদান করতে পারি, আমরা দেখেছি টেক্সটাইলে যদি আমরা ওদের কাছে টেকনোলজি ট্রান্সফার করে নিয়ে আসতে পারি বা ওদের লোক এসে আমাদের ট্রেনিং করায়, তাতে আমরা 28% কস্টিং কমাতে পারি। আচ্ছা, এখন হ্যাঁ, বিরাট ব্যাপার। চীনের যে টেকনোলজি বা তাদের যে জিনিসগুলা, এটা কিন্তু অত্যাধুনিক। এখন যদি আমরা অল্টারনেট করতে পারি কিছু, এই যে নেক্সট জেনারেশন যেসব ছেলেপেলেগুলো ঘুরতেছে, আপনাকে আমি বলি যে
আমাদের বাংলাদেশ থেকে 1.5 কোটি লোক বিদেশে চাকরি করে, আমাদের ইনকাম আসে কত ওইখান থেকে, আপনার ধরেন 30 বিলিয়নের মতো। আর নেপাল থেকে তারা 25 লক্ষ লোক দিয়ে সেখানে 15 বিলিয়ন লোক তারা নিয়ে আসে। কারণ কি, তারা টেকনিক্যাল লোক পাঠায়। তো আমরা চাচ্ছি যে চীন থেকে লোক এসে যদি আমাদের পলিটেকনিক্যাল স্কুল বলেন বা যেগুলো আমি বললাম, এখানে শিক্ষা দিয়ে যদি তাদের বিদেশেও পাঠাই, আপনার এই আর্নিং ইনকামটা অনেক বাড়বে। আমরা চাচ্ছি এই বিসিসিআই আরও বিভিন্ন কলেজ বা বিভিন্ন ইনস্টিটিউশন যাদের আছে, টেকনিক্যালি যেসব জিনিস দরকার, যে কোনো লেদারের উপরে হইতে পারে, আমরা টেক্সটাইল করছি, লেদারে যাবো, সিরামিকে যাব, বিভিন্ন টেকনোলজিগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসবো এবং ওইখানকার ইনভেস্টর যারা আছে তাদেরকে এনে জয়েন্ট ভেঞ্চারে দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ জনাব খোরশেদ আলম। আমি এই মুহূর্তে জনাব নাসের আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশের অবাধ সম্ভাবনাময় সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি, পাশাপাশি মেরিটাইম ডেটা ব্যবস্থাপনা এবং সাইবার সিকিউরিটি, এসব ক্ষেত্রে প্রযুক্তিগত আমরা যদি জ্ঞানটাকে বাড়াতে পারি এবং এই ক্ষেত্র থেকে আমাদের যেই অর্জিত, যেটা এখনো আসলে পানির নিচে পড়ে আছে, এইখান থেকে যদি সম্ভাবনাময় জায়গাটাকে উঠাতে পারি, সেটা একটা অবাধ এবং একটা বড় ধরনের প্রাপ্তি হবে। আপনি এই বিষয়ে যদি কিছু যোগ। সাইবার সিকিউরিটিটা যেটা হচ্ছে আপনার এই যে ইন্টারনেট বেসড যে ইয়েগুলো, আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমাদের সমস্ত গেটওয়ে কিন্তু ইন্ডিয়ার কন্ট্রোলে। আমাদের ন্যাশনাল ডাটাবেসটা যেটা আমরা ইউটিউব থেকে যেটা জানলাম, ইভেন আমাদের এনআইডির ডাটাবেজও ইন্ডিয়ান কোম্পানির হাতে। এই জিনিসগুলোকে আমরা কত দ্রুত কন্ট্রোলে নিতে পারি এবং বাংলাদেশের সাথে যে কোনো মানে বহির্বিশ্বের সাথে যোগাযোগ কারো মাধ্যম হয়ে গেলে কিন্তু আমরা আমাদের প্রকৃত সার্বভৌমত্ব বলে আমাদের কিছু নাই, এই মুহূর্তে নাই। সেটা একটা বিষয়। আপনি সেকেন্ড যেটা বলছেন ব্লু ইকোনমি, বাংলাদেশ বে অফ বেঙ্গল একটা হিউজ রিসোর্স আছে যেটা আনট্যাপড রয়ে গেছে। এটার জন্য আমরা দেখলাম কি আমাদের মনিটরিং সেট 5টা না 6টা ইন্ডিয়ান স্টেশন বসায় দিল। আচ্ছা, এটা পৃথিবীর আমার মনে হয় না আর কেউ কোথায় কখনো কোনোদিন অ্যালাউ করছে। আমাদের সমুদ্রের মধ্যে কোন জাহাজ মায়ানমারের মাছ ধরার ট্রলারও আসে, আমাদের ইন্ডিয়ান ট্রলারও আসে, ওরাও মাছ ধরে, যেহেতু আমাদের কোনো নিয়ন্ত্রণ ওইটার উপরে নাই। তো এইটার উপরে যেরকম আন্ডার সি রিসোর্স আছে, এইটার মধ্যে আপনার লট অফ মিনারেলস যেটা বলে, শুধু তেল গ্যাস না, প্রচুর খনিজের সম্ভাবনা রয়েছে। এটাকে ডেভেলপ করার জন্য উই নিড প্রথম হচ্ছে যে অ্যাবসলিউটলি প্যাট্রিয়টিক একটা ডিসিশন নিতে হবে এবং একটা ইট হ্যাজ টু বি ডাইনামিক অ্যান্ড রুথলেসলি আমাদেরকে এটা নিয়ে আগাইতে হবে। যদি আমরা খুব রুথলেসলি এটা নিয়ে আগানো, আমাদের এই গল্প কবিতার মধ্যেই থেকে যাবে ব্লু ইকোনমি, আর আলাপে থাকবে রাজনৈতিক বুলির মধ্যে থেকে যাবে, বাস্তবে আসলে কিছুই হবে না। অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির এবং অসংখ্য ধন্যবাদ জনাব খোরশেদ আলম। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানান। জি, প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয় এবং কিছু পরামর্শের অবতারণা হয়েছে, যার সঠিক বাস্তবায়নে জনগণ এবং রাষ্ট্র এবং জাতির উন্নয়ন সম্ভব। কোন জায়গায় আসলে সমস্যা, সেইটাকে আইডেন্টিফাই করে সেইটাকে খুঁজে সঠিক সমাধানের দিকে আমাদের এগোতে হবে। এই শুভকামনায় শেষ করছি আজকের চায়না ফোকাস। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।